ফেলুদার আগে, ব্যোমকেশের আগে, কিরিটিরও আগে ছিলেন এক বাঙালি গোয়েন্দা, প্রিয়নাথ মুখোপাধ্যায়। কিন্তু প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নন, সত্যি সত্যি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা। 1878 থেকে 1911 প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং নিজের দীর্ঘ 33 বছরের কর্মজীবনে নিজের দেখা এবং অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। সানডে সাসপেন্সে আজকের গল্পের নাম আসমানি লাশ। আজকের গল্প আমরা নিয়েছি পুনশ্চ প্রকাশনের দারোগার দপ্তর প্রথম খণ্ড থেকে। গল্প পাঠে দীপ, সূত্রধার আমি অয়ন্তিকা। শুরু হচ্ছে আসমানি লাশ। বর্ষাকাল, সকাল থেকেই বৃষ্টি শুরু। দুপুরের মধ্যে এমন কালো মেঘে আকাশ ঢেকে গেল যে মনে হতে লাগলো যে সন্ধে হয়েছে। তার মধ্যে আবার বারবার বজ্রপাত। এরই মধ্যে থানায় একজন এসে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে গেল। চিঠি যিনি লিখেছেন তার নাম আমি বলবো না, তবে চিঠিতে যা লেখা ছিল তা হলো, দারোগাবাবু, আমি সবিশেষ বিপদগ্রস্ত। পত্র পাওয়া মাত্র পত্র বাহকের সহিত আমার বাসায় আসিয়া আমাকে বাধিত করিবেন। এখানে আসিলে সমস্ত বিষয় অবগত হইতে পারিবেন। এক কথায় আমি নিতান্ত বিপদাপন্ন জানিবেন। যিনি চিঠি লিখেছেন তিনি একজন সম্ভ্রান্ত বড় লোক। খুব বিপদে না পড়লে এভাবে আমায় চিঠি লিখে বাড়িতে ডাকতেন না। আমি তৎক্ষণাৎ তার বাড়িতে যাব বলেই ঠিক করলাম। বাড়ির সামনে এসে দেখি পুলিশে ছয়লাপ। বুঝলাম বেশ বড় রকমের কোনো গোলমাল হয়েছে নিশ্চয়ই। পুলিশ কর্মচারীদের মধ্যে অনেকেই আমায় চিনতেন। তাদের মধ্যে দেখলাম আমার পরিচিত সতীশ সামন্তও রয়েছে। সতীশ আমায় দেখে এগিয়ে এলো। আরে স্যার, আপনি এত তাড়াতাড়ি এখানে পৌঁছলেন কি করে? আমরা তো সবে আপনাকে খবর দেব ভাবছিলাম। আমি আসলে মানে ওই এদিক দিয়েই যাচ্ছিলাম আর কি, অন্য একটা কাজে। তোমাদের ভিড় দেখে জানতে এলাম কি ঘটনা। তাই এসছেন, ভালোই করেছেন স্যার। দেখুন আপনি এর কোনো কিনারা করতে পারেন কিনা। আমরা তো কিছুই বুঝতে পারছি না। একে বড় লোকের বাড়ি, তার উপরে ঘটনা সম্বন্ধে যারা জানেন তারা সবাই মহিলা। কাজেই তারা অন্দরমহল থেকে বেরোতে চাইছেন না। বাড়ির ভেতরে আবার 4 জন উকিল। কিন্তু হয়েছেটা কি? ভেতরের ঘরে একটা টিনের বাক্স রাখা আছে স্যার, সেটা আগে দেখে আসুন, তারপর বলছি। ঘরের ভেতরে ঢুকতেই আমায় নাকে রুমাল চাপা দিতে হলো। দেখলাম ঘরের মাঝখানে একটা 4 ফুট লম্বা 2.5 ফুট চওড়া টিনের বাক্স রাখা রয়েছে। তার ডালার হাতলটা ভাঙা। ডালা খুলে দেখলাম তার ভেতরে হাত পা মোড়া অবস্থায় এক মহিলার লাশ। সে লাশ এতটাই পচে গেছে যে হাত দিলে দেহ থেকে চামড়া খুলে আসবে। পচা গন্ধে সেখানে 1 মিনিটও দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। একটি কালো পাড় শাড়ির টুকরো দিয়ে দেহের কিছু অংশ ঢাকা। গায়ে কোনো গয়না নেই, তবে এক হাতে লোহার চুড়ি রয়েছে। লাশ দেখে আমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এলাম। কি বুঝলেন স্যার? বাবারে, লাশের যা অবস্থা, শনাক্ত করা তো কঠিন হবে। যাই হোক, বাক্সটা কোথায় পাওয়া গেল? লাশ সমেত বাক্স নাকি বাড়ির ছাদের ঘরে পাওয়া গেছিল। সেখান থেকে বাড়ির লোকেরাই নিচে নামায়। বাড়ির লোক কি বলছে? তারা তো বলতেই পারছে না যে বাক্স ভেতরে কি করে এলো। বাড়িতে যেসব মহিলারা আছেন, মানে কাজের লোকটোক নিয়ে, তাদের মধ্যে কেউ কি মিসিং? বলছে তো কেউই মিসিং নয় স্যার। সম্প্রতি নতুন কেউ এই বাড়িতে কাজে ঢুকেছিল? না, তেমন তো কেউ বলেনি স্যার। ঠিক আছে, আমি একবার ভেতর থেকে হয়ে আসছি। বাড়ির বৈঠকখানে ঢুকে দেখি সেখানে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বেশ কয়েকজন কালো জোব্বা পরা উকিল বাড়ির কর্তাকে ঘিরে বসে আছেন। তিনি আমাকে দেখেই উঠে এলেন। এই তো দারোগাবাবু এসেছেন। দারোগাবাবু, এ যে কি সর্বনাশ হলো আমার। আরে আপনি এত উত্তেজিত হবেন না। আমি এসেছি, আমি নিজেই তদন্ত করব, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি আমায় রক্ষা করতে পারেন দারোগাবাবু, আমি আপনার... আহা, আপনি বসুন। হ্যাঁ, এইবার একেবারে গোড়া থেকে আমায় কি কি ঘটেছে বলুন দেখি।
আমি বিশেষ কিছুই জানি না দারোগা বাবু, তবে যতটুকু জানি আপনাকে বলছি। এই 4 দিন আগে থেকে আমরা বাড়িতে একটা পচা গন্ধ পেতে শুরু করি। তো প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও ইঁদুর টিঁদুর মরেছে, গন্ধ আপনা থেকেই চলে যাবে, কিন্তু গন্ধ ক্রমে বাড়তেই থাকে। আজ সকালে গন্ধে একেবারে বাড়িতে টেকা যাচ্ছিল না বলে আমি কাজের লোকেদের বলি বাড়ি খুঁজে দেখতে যে গন্ধ কোত্থেকে আসছে। এ ঘর ও ঘর দেখতে দেখতে তাদের মনে হয় ছাদের একটি ঘরেই গন্ধ সব থেকে তীব্র। ছাদের ঘরের ভেতরে আমরা একটি বাক্স পাই, তার থেকেই গন্ধটা আসছিল বলে মনে হলো। বাক্সটা তখন আমি নিচে নামিয়ে আনতে বলি, তা সে বাক্সে তো তালা মারা ছিল। সে তালা আমরা ভাঙি, ভেঙে ভেতরে দেখি ওই ব্যাপার। তারপর কি করব বুঝতে না পেরে পুলিশে খবর দিই। বেশ, এবার আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। করুন। বাড়িতে এখন কে কে উপস্থিত আছে? আমি, আমার স্ত্রী, আমার 2 মেয়ে, এক ছেলে এবং আমার ভাগ্নি। আপনার ভাগ্নি এখানে থাকেন কেন? উনি বিধবা এবং ওনার বয়স 60। আমার ভাগ্নি খুব কম বয়সে বিধবা হয়েছিলেন, ওই সেই থেকে এখানেই আছেন। আচ্ছা, আর আপনার 2 মেয়েই অবিবাহিতা? না, বড় মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের কয়েক বছর পরেই সে বেচারি বিধবা হয়, সেই থেকে এখানেই আছে। ছোট মেয়ের এখনো বিয়ে হয়নি, তার বয়স 10। আপনার বড় মেয়ের বয়স কত? আগে এখন 25-26 হবে। আর আপনার ছেলে? আগে ছেলের বয়স এখন 7। ঠিক আছে, এ তো গেল পরিবারের কথা। এছাড়া চাকর বাকর? রান্নার জন্য এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী আছে। এছাড়া 4 জন ঝি, 2 জন চাকর এবং 4 জন দারোয়ান। এদের মধ্যে অন্দরমহলে কজন যায়? দারোয়ান ছাড়া আর সবাই। রাতে সবাই এ বাড়িতেই থাকে? আগে হ্যাঁ। এদের ছাড়া অন্য কোনো মহিলা আত্মীয় বা ঝি এ বাড়িতে গত কয়েকদিনে এসেছে? আগে আমি যতদূর জানি গত 1 মাসে তেমন কেউ আসেননি। বেশ। আচ্ছা, যে ঘরে বাক্সটা পাওয়া গেছিল সেই ঘরটা একবার দেখা যায়? বাড়ির উত্তর দিকের দোতলায় 3টে ঘর আছে। তার মধ্যে পূব দিকের ঘরে বাবুর ভাগ্নি থাকেন, তার পাশের ঘরে কেউ থাকেন না। সেখানে কয়েকটি আলমারি রাখা রয়েছে। এই ঘরেই বাক্সটা পাওয়া যায়। তার পাশের যে ঘরটি, তাতে থাকেন বাবুর বিধবা মেয়ে। এই ঘরের পশ্চিমে ছাদ, ছাদের চারদিকে 5 ফুট উঁচু পাঁচিল। ছাদের ধারে কেউ দাঁড়িয়ে থাকলেও বাইরে থেকে তাকে দেখা যাবে না। ঘরগুলোর পেছনে একটি বাগান, সামনে খোলা উঠোন। উঠোনের দক্ষিণ দিকে একই ধরনের 3টি ঘর। এই ঘরগুলোতে বাবু, তার স্ত্রী এবং ছেলেমেয়েরা থাকেন। এই হলো বাড়ির অন্দরমহল। আমি নিচে নেমে গিয়ে বাগানের চারপাশটা ভালো করে দেখলাম, কিন্তু সেখানে তেমন কিছুই খুঁজে পেলাম না। বাক্সবন্দি মহিলাকে কে খুন করেছেন সেটা জানার আগে এটা জানা দরকার যে মহিলার পরিচয় কি। কিন্তু এ ব্যাপারে বাড়ির কেউ কোনো রকম আলোকপাত করতে পারলেন না। পাড়া প্রতিবেশীরাও কিছুই বলতে পারল না। শেষে অনন্যোপায় হয়ে সরকারের তরফ থেকে যে লাশ শনাক্ত করতে পারবে তাকে 50 টাকা ইনাম দেওয়া হবে এমন ঘোষণাও করা হলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। কি করা যায় সেই কথাই ভাবছি, এমন সময় খেয়াল হলো মৃতদেহের গায়ে যে শাড়ি ছিল তাতে যদি ধোপার কোনো চিহ্ন থাকে, কিন্তু তাও পাওয়া গেল না। এদিকে আর কোনো প্রমাণ না পেয়ে পুলিশ সেই বাবুর পেছনেই লাগলো। আমি ঠিক করলাম বাড়ির কাজের লোকেদের সঙ্গে আর একবার কথা বলা দরকার। তোমার নাম কি? আগে কামিনী। আচ্ছা, তোমার বাবু কেমন মানুষ কামিনী? হ্যাঁ, আগে আগে ভালো ভালো। তুমি অন্য কোনো মহিলার সঙ্গে তোমার বাবুকে কখনো কথাবার্তা বলতে দেখেছো? আগে কই না, তেমন তো কিছু দেখিনি। ঠিক বলছো? হ্যাঁ গো দারোগা বাবু। আচ্ছা, গত কয়েকদিনে এ বাড়িতে কোনো নতুন মেয়ে মানুষ এসেছে? আগে আমার নাতনি দেশ থেকে এসেছিল 2 দিনের জন্য, কিন্তু সে তো অন্য জায়গায় কাজ পেয়ে চলে গেছে। এই তথ্য আমার কাছে নতুন। যাচাই করার জন্য আমি বামাকে ডাকলাম। বামা, তোমার নাতনি এখন কোথায়? সে তো শ্যামবাজারে কাজ পেয়ে চলে গেছে। মিথ্যে কথা। আমাকে কামিনী একটু আগেই বলেছে যে তুমি তোমার নাতনিকে খুন করে ওই বাক্সে তার লাশ লুকিয়ে রেখেছিলে। এই কথা শুনে বামা কামিনীর গায়ে শুধু হাত তুলতেই বাকি রেখেছিল। প্রচুর গালিগালাজ করার পর সে বলল সেদিন সন্ধেবেলায়
তার নাতনিকে পুলিশের সামনে হাজির করবে, এবং করলেও তাই। এই দেখুন দারোগা বাবু, আমার নাতনি। এবার কামিনীকে জিজ্ঞেস করুন তো, কদিন আগে যে তার বোন এবারে এসেছিল, সে এখন কোথায়? এই কথাটা কিন্তু কামিনী কিছুতেই স্বীকার করল না। স্বাভাবিকভাবেই এবার সন্দেহ তার উপর গিয়ে পড়ল। কিন্তু রাম সিং দারওয়ান বলল যে 7 দিন আগে এক মহিলা এসে কামিনীর সঙ্গে দেখা করতে চান এবং সে কামিনীকে ডেকে দেয়। বামার একটি মাত্র কথায় তদন্তের মোড় ঘুরে গেল। কামিনীর বাড়ি মেদিনীপুর, সেখানে অনুসন্ধান করতে গেল সতীশ। ফিরে এসে আমায় জানালো, অনেক কষ্ট করে কামিনীর বাড়ি খুঁজে বার করলাম স্যার, কিন্তু সে বাড়িতে তো কেউ থাকে না। থাকে না মানে? বাড়ির লোক কেউ নেই স্যার। 2টো টালির ঘর, তাতেও তালা দেওয়া। আর তার বোন? বোন আছে একজন, ওর নাম সুন্দরী, কিন্তু তাকেও গাঁয়ের লোক গত 10 বছরে দেখেনি। তার নাকি রামহরি বলে কারোর সঙ্গে বিয়ে হয়, তার বাড়ি প্রায় 20 মাইল দূরে। বাবা, তারপর? তো আমি সেই রামহরির বাড়ি খুঁজতে বেরোলাম, খুঁজে পেলামও, কিন্তু রামহরি সেখানে ছিল না। গ্রামের অন্য মহিলাদের কাছ থেকে জানতে পারলাম যে রামহরির স্ত্রী গ্রামের অন্য বেশ কয়েকজন মহিলার সঙ্গে কলকাতায় গেছিল গঙ্গা স্নান করতে, কিন্তু কোনোভাবে সেখানে গিয়ে সে হারিয়ে যায়। গ্রামের মহিলারা তাকে খুঁজে না পেয়ে তাকে ছাড়াই গ্রামে ফিরে আসে। তো স্যার, আমি তদন্তের জন্য রামহরিকে সঙ্গে করেই এনেছি। রামহরি কামিনীকে চিনতে পারল, তবে তাকে দিয়ে লাশ শনাক্ত করানোর আর কোনো উপায় নেই। লাশের দাহ হয়ে গেছে। কামিনী শুনল যে তার বোন কলকাতায় এসে হারিয়ে গেছে, কিন্তু বোনের জন্য তার যে একটুও দুঃখ হয়েছে এই কথা তার মুখ দেখে মনে হলো না। কিন্তু কামিনী মিথ্যে কথা কেন বলল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সবাই উঠে পড়ে লাগলো। কামিনীকে একজন হাবিলদারের হাতে তুলে দিয়ে বলা হলো তাকে থানায় নিয়ে যেতে। কিন্তু ঘণ্টাখানেক পরে হাবিলদার এসে যা খবর দিল তাতে আমার মাথায় বজ্রপাত হলো। हुजूर, उनको लेके हम थाने जा रहे थे, पर वो बीच रास्ते में गाड़ी से उतर के भाग गई हुजूर। अरे भाग गया माने की? तुम पीछा नहीं किया? हाँ, हम उसका पीछा किए, लेकिन पकड़ नहीं पाए हुजूर, माफ कर दीजिए। প্রথমে মিথ্যে, এবার পলায়ন। কামিনীর ওপর সন্দেহ খুবই জোরদার হয়ে যাচ্ছিল আমাদের। সেদিন কামিনীকে 1000 চেষ্টা করেও খুঁজে পাওয়া গেল না, কিন্তু পরের দিন সকালে কামিনী নিজেই বাড়িতে এসে হাজির হলো, সঙ্গে আর একজন মহিলা। তাকে দেখেই রামহরি বলে উঠল, এই তো আমার স্ত্রী, এই তো আমার স্ত্রী সুন্দরী। তো তাহলে কামিনী, তুমি এতগুলো মিথ্যে কথাই বা বললে কেন, আর পালালেই বা কেন? আমি যাই বলে থাকি না কেন দারোগা বাবু, আপনারা তো আমায় আমার বোনকে খুন করার দায় ধরে নিয়ে যাচ্ছিলেন। এবার এই তো আমার বোন, এবার কি বলবেন? সত্যি কি বলবো আমি বুঝে পেলাম না, কিন্তু যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই মামলার মীমাংসা সহজে হবে না। কিন্তু অনেক সময় একটি অপরাধের সমাধান পাওয়া যায় অন্য একটি অপরাধ থেকে। বাড়ির বাগানের পেছনে যে বাড়িগুলো ছিল তার মধ্যে একটি বাড়ি রাম গোপাল বিশ্বাসের। তার বাড়িতে চোর আসে পাড়ায় আমি আসার দিন 4 আগে। রামগোপাল কলকাতায় বিশেষ থাকেন না, ময়মনসিংহে চাকরি করেন। বাড়িতে থাকেন তাঁর বৃদ্ধা মা এবং অল্প বয়সী স্ত্রী। রামগোপাল বছরে 2-3 বার বাড়িতে ফেরেন, যেমন এবার ফিরেছেন। পাড়ায় গুজব ছড়িয়েছে যে উনি এবার নিজের স্ত্রীর জন্য প্রচুর টাকার গয়না নিয়ে এসেছেন। কাজেই তিনি ফেরার দিন 3 মধ্যে বাড়িতে চোর হানা দিল। রাতে শীত কাটার শব্দে রামগোপালের ঘুম ভেঙে গেল। তিনি আওয়াজ শুনেই আন্দাজ করলেন চোর কোথা দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছে এবং কি নিতে এসছে। কিন্তু তিনি সাহসী মানুষ, ঠিক করলেন চোর বাড়িতে ঢুকলে তাকে ধরে ভালো করে উত্তম মধ্যম দেবেন। শীত কাটা হয়ে গেলে পর চোর প্রথম গর্তের মধ্যে নিজের পা দুটি গলালো। অমনি রামগোপাল তার পা ধরে চোর চোর বলে চিৎকার জুড়ে দিলেন। চোর ধরা পড়ল। কয়েকদিন পরেই তার মামলা আদালতে উঠল। অর্ডার অর্ডার,
আদালতে দেখি সাক্ষী দিতে এমন একজন এসেছেন যাকে সে পাড়ায় অনুসন্ধানের সময় আমি একবারও দেখিনি। মহামান্য আদালতকে আপনার নাম বলুন। আগে আমার নাম শ্রী মহেন্দ্রনাথ দাস। আপনি কোথায় থাকেন এবং কি করেন? আগে রামগোপালের বাড়ির কাছেই আমার বাড়ি। আমি বর্তমান কোম্পানির অফিসে কেরানির চাকরি করি। বেশ, এবার যেদিন চোর ধরা পড়েছিল সেদিনকার ঘটনা মহামান্য আদালতকে বলুন। আগে সেদিন আমার স্ত্রীর সঙ্গে আমার কিছু কথা কাটাকাটি হয়। আমার স্ত্রী রেগে গিয়ে আত্মহত্যা করবেন বলে ঘর থেকে বেরিয়ে যান। খানিক পরে তিনি কোথায় গেছেন খুঁজতে খুঁজতে আমার চোখে পড়ে খিড়কির দরজাটা খোলা। আমি সেই দরজা দিয়ে বেরিয়ে দেখি বাড়ির পেছনে যে বাগানটা রয়েছে সেখানে আমার স্ত্রী বসে আছেন। কাছে গিয়ে দেখি তার চোখে মুখে আতঙ্ক। তিনি আমার কানে কানে বলেন তিনি কি দেখেছেন। তার কথা শুনে বাগানের দিকে তাকাতেই আমি দেখতে পাই বিশ্বাসদের বাড়িতে চোর শীত কাটছে। কিছুক্ষণের মধ্যেই তার শীত কাটা হয়ে গেল। তারপর সে পা দুটো ভেতরে গড়ালো, আর তারপরেই শুনতে পেলাম চোর চোর চিৎকার। সাক্ষীদের বয়ানের ভিত্তিতে চোরের সাজা তো হলো, কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে মহেন্দ্র স্ত্রী কি দেখে সেদিন এমন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেটা জানতে আমায় মহেন্দ্রর বাড়ি যেতে হলো। সেখান থেকে তার কথা শুনে আমি গেলাম হরিণ বাড়ি চোরের সঙ্গে দেখা করতে। আমার বিরুদ্ধে মামলা তো প্রমাণ হয়েই গেছে দারোগাবাবু, এখন কি চান আপনি? সেই রাতের ব্যাপারে কয়েকটা প্রশ্ন ছিল। আরও প্রশ্ন? বেশ, করুন। সেদিন রাতে তুমি ওই বাড়িতে কেন গিয়েছিলে বলো তো? চুরি করতে তো যাওনি? না দারোগাবাবু, সেদিন আমি চুরি করতে যাইনি। আমি গিয়েছিলাম রামগোপালের বউয়ের সঙ্গে দেখা করতে। ওনার অবর্তমানে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করি। এবার সেদিন রাতের কথা মনে করো। যখন তুমি ওখানে দাঁড়িয়েছিলে তোমার চেনা দুজন সেখান দিয়ে যেতে যেতে তোমায় দেখতে পেয়ে তোমার সঙ্গে কথা বলে। হ্যাঁ হ্যাঁ বলে। তাদের নাম ধাম আমার চাই। এ কথা আপনি কেন জানতে চাইছেন দারোগাবাবু? অন্য একটা মামলার তদন্তের জন্য প্রয়োজন। তুমি যদি এই খবরটা আমায় দাও তাহলে তোমার সাজা খানিকটা মকুব হতে পারে। বেশ, তাদের নাম সাতকড়ি দাস এবং মাখনলাল দত্ত। কিছু দূরেই প্রসন্নের বাড়িতে ওরা দুজন ভাড়া থাকে। চোরের এই কথা শুনে আমি বাবুর বাড়িতে ফিরে গেলাম। সামন্ত, একবার ছাদের ঘরটায় চলো তো। মানে যে ঘরটায় ট্রাঙ্কটা পাওয়া গেছিল? সে চলুন স্যার, কিন্তু সেখানে নতুন করে কি কিছু পাবেন ভাবছেন? খানিকটা খুঁজতেই বেরোলো সে জিনিস। এইটা। এটা তো দড়ি স্যার। আর এটা খেয়াল করেছো? দড়ি দিয়ে যে এক প্রান্তে বাঁধা। এ তো দেখছি একটা কাঠের টুকরো, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আমি পারছি। একটা কাজ করে দেখি, ওই যে ওখানে বেঞ্চিটা রয়েছে না, হ্যাঁ ওটা তুলে নিয়ে গিয়ে পাঁচিলের ধারে লাগাও। বেঞ্চির ওপর উঠলে শুধু যে বাইরের বাগানটা পরিষ্কার দেখা যায় তাই নয়, বাড়ির বাইরের দিকে দেওয়ালটাও দেখা যায়। এবং আমি উঁকি দিয়ে দেখলাম দেওয়ালের বেশ কয়েক জায়গায় রং চটে গেছে। এর মানে আমার কাছে স্পষ্ট। প্রসন্নর বাড়িতে যাওয়া হলো সেদিন সন্ধ্যে 7টায়। আগে থেকে খবর নেওয়া হয়েছিল যে সাতকড়ি দাস এবং মাখনলাল দত্ত সকাল 10টায় বাড়ি থেকে বেরোয় এবং সন্ধ্যে 6টায় ফেরে। আগে আপনার নাম সাতকড়ি দাস? আগে হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা থানা থেকে আসছি। আপনার স্ত্রী বাড়িতে আছেন? আগে না, বাপের বাড়ি গেছে। বেশ, এই নিন ওয়ারেন্ট। আপনার বাড়ি আমরা সার্চ করব। সামন্ত। আরে আরে মানে, কিন্তু সরে দাঁড়ান। পুলিশের কাজে বাধা সৃষ্টি করলে সমস্যায় পড়বেন। প্রায় 1 ঘন্টা ধরে সামন্ত এবং থানার হাবিলদাররা ঘর সার্চ করল। সার্চ করে যেটা পাওয়া গেল তার মধ্যে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যা থাকে তার বাইরে তেমন কিছু ছিল না, শুধু 2টি জিনিস ছাড়া। একটি তোয়ালে জড়ানো কিছু সোনার গয়না, এবং 2, একটি কালো পাড় শাড়ির অর্ধেক। আমি দেখেই চিনতে পারলাম শাড়িটা। এই শাড়ির বাকি অংশ আমি সেদিন দেখেছিলাম দেহের ওপর চাপা দেওয়া।
আর গয়নাগুলো যে মৃতদেহ থেকেই খুলে নেওয়া হয়েছে তাতেও আমার কোনো সন্দেহ রইল না। সাতকড়ির স্ত্রীর বাপের বাড়ি থেকেও খবর আনা হলো, সে সেখানে যায়নি। অবশেষে আর কোনো পালানোর রাস্তা নেই দেখে সাতকড়ি মুখ খুলল। আমার স্ত্রীর সঙ্গে আমার বনিবনা ছিল না। সেদিন যে কি হলো জানি না, রাগের মাথায় আমি তাকে খুন করে বসলাম। মাখনলাল বাড়ি ফিরে এসে অবস্থা দেখে আমাকে বলল, লাশ সরিয়ে ফেলতে হবে। তখন আমরা ট্রাঙ্কের মধ্যে লাশটা ভরে ফেলি। বাবুদের বাগান দিয়ে একদিন রাতে যেতে গিয়ে আমি দেখেছিলাম বাড়ির ছাদ থেকে একটা লাঠি বাঁধা দড়ি ঝোলানো। একজন লোক এসে সেই লাঠিতে পা দিয়ে দাঁড়িয়ে দড়ি ধরে টানলে উপর থেকে কেউ তাকে টেনে তুলে নেন। এই জিনিস প্রায় রোজ মাঝরাতেই হয়। আমরা ঠিক করি সেদিন ওই ট্রাঙ্ক নিয়ে গিয়ে দড়িতে বেঁধে দড়িতে টান দেব। যেতে গিয়ে শীত কাটতে আসা হরিশের সঙ্গে দেখা হয়ে গেল। তারপর আমরা ট্রাঙ্ক নিয়ে গিয়ে দড়ির সঙ্গে বেঁধে দড়িতে টান মারলাম। দড়ি উপরে উঠে গেল। তারপর কি হলো তা আমি জানি না। বলাই বাহুল্য, বাবুর বিধবা মেয়ের এক গোপন প্রেমিক ছিলেন। ওই দড়ি ছিল তাকে ছাদের ঘর পর্যন্ত তোলার উপায়। সেদিন দড়িতে টান পড়তে মেয়েটি রোজকার অভ্যেস মতোই দড়ি টেনে ওপরে তোলে, কিন্তু দেখে মানুষের জায়গায় এসেছে একটি ট্রাঙ্ক। কি করবে বুঝতে না পেরে সে ট্রাঙ্কটি ছাদের ফাঁকা ঘরে রেখে দেয়। সাতকড়ি এবং মাখনলালকে দোষী সাব্যস্ত করতে আমাদের কোনো অসুবিধাই হল না। ওই দড়ি বাঁধা ট্রাঙ্ক ওপরে উঠতে দেখেই মহেন্দ্রর বউ আতঙ্কিত হয়েছিল, কিন্তু বাবুর মেয়ের ব্যাপারটা আমাকে তাকে জানাতেই হল। শুনেছিলাম তারপর তিনি মেয়েকে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছিলেন। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন কলকাতা পুলিশের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প আসমানি লাশ। গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা। বাবুর এবং বিচারকের চরিত্রে মীর, হাবিলদার এবং উকিলের চরিত্রে অগ্নি, কামিনী শ্রী, রামহরি পুষ্পল, সামন্ত সোমক, সাতকড়ি অংশুমান পাল, মহেন্দ্র অমর্ত্য, চোর অত্রি, বামা রায়। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে গল্পের বেতার নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল আসমানি লাশ। সানডে সাসপেন্সে আরও একটি রোমাঞ্চকর তদন্ত নিয়ে ফিরে আসবেন দারোগা প্রিয়নাথ।